আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, দেখুন এই যে আইপ্যাক কাণ্ড, সেই আইপ্যাক কাণ্ডে এবারে সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা শুনানি কবে তালিকাভুক্ত হয় এখন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকেই। প্রধান বিচারপতির এজলাসে আলাদা করে মামলা মেনশন করেনি ইডি। নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই কে যুক্ত করার আবেদনও জানানো হয়েছে। তল্লাশিতে থাকা 3 ইডি আধিকারিককেও রাজ্যের বিরুদ্ধে মামলা, এবং সেই মামলায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে পার্টি করা হয়েছে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, এই মামলা এখন শুনানির জন্য কবে নথিভুক্ত হয় সেদিকেই কিন্তু নজর রয়েছে প্রত্যেকে। দেখো, যে বিষয়টার দিকে আমাদের এই মুহূর্তে নজর থাকছে তা হচ্ছে যে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে এই মামলা নিয়ে ইডি অত্যন্ত সিরিয়াস, এবং তারা যাতে এই মামলা কোনোভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টার দিকেই তারা নজর রাখছে। সেই কারণেই আজকে মামলা আলাদা করে সুপ্রিম কোর্টে মেনশন করা হয়নি। এটা একটি কৌশলগত পদক্ষেপ। তার কারণ যেহেতু আগামী 14ই জানুয়ারি কলকাতা হাইকোর্টে হিয়ারিং রয়েছে আর মাত্র 48 ঘন্টা বাকি রয়েছে, এই সময় যদি সুপ্রিম কোর্টে তারা মেনশন করতেন তাহলে সুপ্রিম কোর্ট হয়তো আবার কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠাতো। কোনোভাবে যাতে কোনো ফায়দা বিপক্ষের দিকে না যায় সেই বিষয়টি ইডি নিশ্চিত করার চেষ্টা করছে। তবে তাদের যে পিটিশন, সেই পিটিশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির কাজে হস্তক্ষেপ করেছেন। এর আগে কোন কোন ক্ষেত্রে তিনি এসে হস্তক্ষেপ করার চেষ্টা করেছেন, এবারের ঘটনার বিবরণ সহ এর আগের বারের ঘটনার প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি পিটিশনে যুক্ত করা হয়েছে রাজীব কুমারকে, পিটিশনে যুক্ত করা হয়েছে মনোজ ভার্মাকে। অর্থাৎ পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও, রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ইডি যে পদক্ষেপ করতে চলেছে, আইনি লড়াই লড়তে চলেছে সেই বিষয়টি স্পষ্ট। এর পাশাপাশি এই মামলায় যুক্ত করা হয়েছে ইডির তরফ থেকে করা মামলাতে সিবিআইকে, অর্থাৎ তারা নিরপেক্ষ তদন্ত চায় এবং সেই কারণেই সিবিআই তদন্ত করুক। যে আবেদন তারা কলকাতা হাইকোর্টে জানিয়েছিল সেই একই আবেদন তারা এবারে সুপ্রিম কোর্টেও জানিয়েছে। ইতিমধ্যেই এই মামলার ডায়েরি নাম্বার পড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই মামলা কবে তালিকাভুক্ত হয় আমাদের নজর থাকবে সেদিকে, এবং আমরা জানি যে আগেই রাজ্য সরকারের তরফ থেকে ক্যাভিয়েট ফাইল করে রাখা হয়েছে, অর্থাৎ এই মামলা যখনই শুনানি হবে তখনই রাজ্য সরকারের বক্তব্য শুনতে হবে। ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। খুব স্বাভাবিক, জোড়া মামলাই তো করতে হবে। তার কারণ যেভাবে নির্লজ্জভাবে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কাজে বাধা প্রদান করে সমস্ত ফাইলপত্র লুট করে নিয়ে চলে, এটা সংবিধানকে ভাঙারই একটা প্রক্রিয়া। মানে সংবিধান মানব না, সংবিধানের ওপর আক্রমণ হয়েছে রীতিমতো। প্রত্যেকের মামলা করার অধিকার আছে, তাদের মনে হয়েছে মামলা করবার, তারা মামলা করেছেন। আমরা প্রথম দিন থেকে যে কথা বলে এসেছি যে ইডি কে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করা হচ্ছে এবং নির্বাচনের আগে প্রত্যেকবার একই চিত্রনাট্য, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি লড়াই শুরু করেছেন। সেই লড়াই সর্বস্তরে হবে, রাজনৈতিক ভাবে হবে এবং আদালতগত ভাবে হবে। আমরাও মামলা করেছি, দেখা যাক মাননীয় সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে, আমি আশা করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা গণতন্ত্রকে সম্মান জানিয়ে রায় দেবেন, সেই আশা রাখি আমরা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বারবার হস্তক্ষেপের অভিযোগ ইডির। সুপ্রিম কোর্টে করা আবেদনে উল্লেখ কেন্দ্রীয় এজেন্সির এবং অতীতে রাজীব কুমার থেকে ফেরহাদের প্রসঙ্গ উল্লেখ ইডির। মমতার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ানোকে অস্ত্র করছে ইডি। এক্ষেত্রে ইডির যুক্তি কি, কিভাবে তারা তাদের যে বক্তব্য, তাদের যে মামলা কিভাবে সাজাচ্ছে তারা বোঝার চেষ্টা করবো। আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, শীর্ষ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাদের 3 আধিকারিকের যে দুটো পৃথক মামলা হয়েছে, সেই মামলার যে পিটিশন, সেখানে মুখ্যমন্ত্রী 8 তারিখের ঘটনার উল্লেখের পাশাপাশি, অর্থাৎ এই প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে মুখ্যমন্ত্রী যাওয়া, সেই ঘটনার উল্লেখের পাশাপাশি এর আগের 3টি এমন উদাহরণ দেওয়া হয়েছে যেখানে রাজীব কুমার সারদা মামলায় রাজীব কুমারের বাড়িতে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী সশরীরে সেখানে চলে যান, সেখানে বাধা দেওয়া হয় বলে অভিযোগ, এবং সেই দিন রাতেই সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের যে এখানকার বাড়ি সেখানে ঘেরাও করা হয়। এর পরবর্তীতে যখন নারদা মামলায় রাজ্যের এক মন্ত্রী গ্রেপ্তার হন, তখন আদালত চত্বরে তার ঢুকে যাওয়ার অভিযোগ এবং তার পাশাপাশি সিবিআই দপ্তর ঘেরাও করার অভিযোগ। অর্থাৎ কোথাও একটা ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুপ্রিম কোর্টকে কোথাও কনভিন্স করার চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী এর আগেও ঠিক একই পদ্ধতিতে এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দিয়েছেন, যখনই সেই তদন্ত তার দল বা তার
ঘনিষ্ঠ কারুর বিরুদ্ধে এসছে এবং সেই জায়গা থেকে এটা তার প্রথম একই ধরনের অপরাধ নয়, একটা প্যাটার্ন অফ ক্রাইমের কথা উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবেই মুখ্যমন্ত্রী তার পুলিশ আধিকারিকদের দিয়ে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করান, যাতে তাদেরকে তদন্তে বাধা দেওয়া যায় এবং তাদের মনোবল ভেঙে দেওয়া যায় এবং কোথাও তদন্ত তাদেরকে ভয় দেখানোর একটা কৌশল। সিজার, তোমাকে ধন্যবাদ। আমরা সেই প্যাটার্নের কথা, যে প্যাটার্নের কথা সিজার বলছিল আমাদের, আপনাদেরকে মনে করাচ্ছি আমরা যে 2019 সাল 2021 সালে একের পর এক রাজীব কুমারের ঘটনা হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একইভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথাই উল্লেখ করেছে ইডি। ইডি কোনটা ভুল বলেছেন? রাজীব কুমারের সময় উনি রাস্তায় নেমে পড়েছিলেন, ভুল বলেছে? কিংবা ইডি তো মনে হচ্ছে কিছু কম বলেছে, লিস্ট তো আরো লম্বা। যেখানেই দুর্নীতি, যেখানেই দুর্যোগ, যেখানেই লোকজন বাজে কাজ করেছেন, সেখানেই মানে তৃণমূলের লোকজন, সেখানে তৃণমূলের সুপ্রিমো হিসেবে শুধু নন, মুখ্যমন্ত্রী নিজে তার সমস্ত প্রশাসনিক ক্ষমতাকে ব্যয় করে দাঁড়িয়ে পড়েছেন তাদের বাঁচানোর জন্য। শুধু আমাদের একটাই মানে বিস্ময় যে প্রতীক জৈনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে তাড়াহুড়ো দেখালেন, সেটা পার্থ চ্যাটার্জির সময় কেন দেখালেন না? এটা আমাদের চিন্তার ব্যাপার। আর তো আমরা কিছু নিয়ে ভাবছি না। আইপ্যাকের পক্ষ থেকে যে কেস করা হয়েছে, যে মামলা করা হয়েছে, তাতে পরিষ্কার বলা হয়েছে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে ইডি এসেছিল এই রেড করতে। এইসব ইডি বলছে রেডে আমাকে বাধা। কিসের বাধা? আপনার 2022-এ নাকি আপনি একটা সূত্র পেয়েছিলেন, 2026-এর ঠিক ইলেকশনের আগে আপনার ঘুম ভাঙলো কেন? আজকে রেডের দুদিন আগে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে এখানে দাদা বলে। সেই দাদা কে বলতে হবে ইডি কে? সে কি শুভেন্দু দাদা গদ্দার? তাকেও অমিত শাহ অফিস থেকে একটা মেসেজ পাঠানো হচ্ছে যে 15 জন লোক পাঠাচ্ছি, ফরেনসিক বিশেষজ্ঞ পাঠাচ্ছি, তারা গিয়ে হানা দেবে আইপ্যাকের ওখানে। এসব কোথায় ঠিক হয়েছে? বিজেপির অফিসে? দেখুন, এই যে আইপ্যাক কাণ্ড, সেই আইপ্যাক কাণ্ডেতে সুপ্রিম কোর্টে যে ইডি আবেদন করেছে, সেই আবেদনে হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিষয়টারও কিন্তু উল্লেখ রয়েছে এবং শ্রাবন্তী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রাবন্তী থেকে বিস্তারিত জানবো। শ্রাবন্তী, এই যে কলকাতা হাইকোর্টের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথাও এবারে ইডির যে আবেদন, সেই আবেদনে উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টে। একেবারে, এবং এটা অনেকটাই অনুভবকৃত বলা যেতে পারে। যেভাবে পুরো গোটা পিটিশন দেওয়া হয়েছে, সেখানে ইডি বারবার উল্লেখ করেছে শুধুমাত্র যে এবারে যা ঘটনা ঘটেছে তাদের তল্লাশি অভিযানে, সেটুকুনির সাথে সাথে আগে বিগত কয়েক বছরে এটাই যে একটা তৃণমূল কংগ্রেসের স্টাইল, যে এভাবে যখন কোনো তল্লাশি চলে, মুখ্যমন্ত্রীর একাধিক ইনস্টান্সের কথা বলা হয়েছে যেখানে তিনি গেছেন এবং এরকম ভাবে সিবিআই অফিসারদের উপরে আক্রমণ পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে পরপর ঘটনাক্রমগুলি উল্লেখ করার সাথে সাথে তারা বলছেন এটা একটা ধরন, এইভাবেই আক্রমণ করা হয়। শেষ যেদিন বিচারপতি শুভ্রা ঘোষের ঘরে মামলাটি ছিল, সে সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কনভেনার তিনি একটি মেসেজ করে ওই কোর্টরুমে সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী রয়েছেন তাদেরকে নিয়ে আসেন এবং আসতে বলেন। তার একটাই কারণ, যাতে মামলাটি ভেস্তে যায়। এই মেসেজটি পর্যন্ত এভিডেন্স হিসেবে গোটা পিটিশনের সাথে দেখানো হয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। যারা ওখানে রয়েছে তারা সব কোয়ালিফাইড লোক। এরকম ভাবে লয়ারদের জন্য ভেস্তে গেছে, তৃণমূল ভেস্তে দিয়েছে, তৃণমূলের লিগাল সেল ভেস্তে দিয়েছে, এগুলো ওয়াইল্ড অ্যালিগেশন। এগুলো ওর মন গড়া হাওয়া গরম করার জন্য প্রতিদিনই কিছু না কিছু বলে, সেরকমই একটা অংশ এটা। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই লয়ারদের অসম্মান করবে না। লয়ারদের নামে যে অ্যালিগেশন, সেটা নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট সেটাকে গুরুত্ব দেবে না আমার বিশ্বাস। তৃণমূল যেটা করেছে সেটা প্রকাশ্যে করেছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ। একটা আমাদের কাছে কিছু এসছে ক্রিমিনাল প্যানেল, সেখানে সার্কুলেট করা হয়েছে। লিগ্যাল ইউজ বলে কিছু গ্রুপ আছে, সেখানে সার্কুলেট করা হয়েছে যে এই সময় আছে, মামলা চলে আসো। চন্দ্রিমা ভট্টাচার্য, যে আইন মন্ত্রীও বটে, সে প্র্যাকটিস করেন না, তিনি কোর্টের মধ্যে প্রেজেন্ট ছিলেন। তো এভরিথিং ওয়াজ অর্গানাইজড, পুরো ক্যাওয়াস করে করতে দেওয়া হয়নি। এটা প্রথম নয়, বিচারপতি রাজাশেখর মান্তার সাথে এরকম হয়েছে, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বাসুর সাথে এরকম হয়েছে।
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে এরকম হয়েছে, এবং তারও আগে জাস্টিস সমাপ্তি চট্টোপাধ্যায়ের সাথে এরকম হয়েছে। তৃণমূলী কালচার এটা। আইপ্যাক কাণ্ডে তদন্তে পুলিশি তৎপরতা। আইপ্যাক কর্ণধারের বাড়িতে তল্লাশি তদন্তে প্রতীকের আবাসনের বাসিন্দাদের তলব করল পুলিশ। প্রতীকের প্রতিবেশীদেরও নোটিশ পাঠানো হয়েছে। ইডি তল্লাশিতে যাওয়ার পর আবাসনের বাসিন্দারা কি দেখেছিলেন, ইডি আধিকারিকদের গতিবিধি কি ছিল, উত্তর পেতে নোটিশ তদন্তকারীদের। প্রতীকের আবাসনের বাসিন্দা এবং প্রতিবেশীদের থেকে ঘটনার বিবরণ চায় পুলিশ। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ফেস সেভ করার জন্য পুলিশকে দিয়ে নানান কিছু তৈরি করতে চাইছেন ইডি আধিকারিকদের বিরুদ্ধে। এই সমস্ত কাণ্ড করে কোনো কিছু লাভ হবে না। আমি জানি না ইডি কি অভিযোগ করছে, কিন্তু যদি অন্য বাসিন্দাদের কাছে যেয়ে থাকে ওই আবাসনে, তাহলে সেটা তারা বলবে, কারণ এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল বলার ব্যাপার। তাই তাদের হয়ে এখানে আমার বলার কোনো জায়গা নেই। তবে ইডি যেটা করছে সেটা অত্যন্ত অগণতান্ত্রিক, এইটুকুনটা বলতে পারি। আর এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদেরকে জানাবো। ইডির তল্লাশিতে বাধা, নথি ছিনিয়ে নেওয়ার একটা অভিযোগ রাজ্যে এলো সিআরপিএফ এর এক কোম্পানির র্যাফ। পরবর্তী সময়ে ইডি বা অন্য কোনো কেন্দ্রীয় এজেন্সি তল্লাশিতে বাধা পেলে পাঠানো হবে সিআরপিএফ এর র্যাফ। আমরা বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানাও। দেখো, ইতিমধ্যে সিআরপিএফ এর এই এক কোম্পানি র্যাফ তাদেরকে নিয়ে আসা হয়েছে। মূলত জামশেদপুর থেকে এই বিশেষ বাহিনীকে নিয়ে আসা হয়েছে। তাদেরকে আপাতত রাজারহাটে যে সিআরপিএফ এর ক্যাম্প রয়েছে সেখানে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে, একটা রিজার্ভ ফোর্স হিসেবে রাখা হয়েছে। মূলত ইডি বা কোনো কেন্দ্রীয় এজেন্সি, সিবিআই বা এনআইএ, এই ধরনের এজেন্সি তল্লাশিতে গিয়ে কোথাও যদি আইপ্যাকের অফিসে তল্লাশির মতো বাধার মুখে পড়ে, কোথাও বা তল্লাশিতে গিয়ে যদি তার আটকে পড়তে হয়, সেই কারণে এই টিমকে রাখা হয়েছে। এবং এই টিমের কাছে কিন্তু কাঁদানে গ্যাসও থাকতে, ফলে আইন শৃঙ্খলার মোকাবিলা করা এবং সিআরপিএফ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকে নিরাপদে তদন্তে সাহায্য করাটাই এই বাহিনীর মূল কাজ। তার পাশাপাশি যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের কোথাও যদি রাজনৈতিক হিংসা বা অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়, সেখানেও এই বাহিনীকে ব্যবহার করা হতে পারে। তবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরাপত্তার স্বার্থে র্যাফের ব্যবহার বা র্যাফকে নিয়ে আসা এই প্রথম কোনো অঙ্গরাজ্যে এই ধরনের একটা সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নেওয়া হলো, তেমনটাই জানা যাচ্ছে। এবং আইপ্যাকের দপ্তরে তল্লাশি চালাতে যে পরিস্থিতি হয়েছিল, যে স্বল্প সংখ্যক সিআরপিএফ জওয়ান এবং ইডি অফিসারদের অসংখ্য পুলিশ কর্মীদের মাঝখানে পড়তে হয়েছিল, সেখানে সেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাদের নথি, তদন্তের স্বার্থে থাকা গুরুত্বপূর্ণ নথি, সেগুলি কার্যত ছিনিয়ে নিয়ে আসার অভিযোগ করা হয়েছে। সেই পরিস্থিতিতে এবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এরকম একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ধন্যবাদ তোমাকে। চুরি করতে এসে ধরা পড়েছে হাতে নাতে, এবং যার জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেছে টুকটুর করে সমস্ত ফাইলপত্র তুলে দিয়েছে। ইডির যদি সৎ সাহস থাকতো, যদি ইডি সত্যিকারের তদন্তের জন্যই আসতো, তাহলে ফাইলগুলো তুলে দিয়েছিলেন কেন? এখন ওদের চোরদের চুরি করতে গিয়ে ধরা পড়েছে। বাংলায় একটা কথা আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। চোর ধরা পড়ে গেছে, পরের বার থেকে যাতে চোরকে ধরা না যায় তার জন্য, চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই বাহিনীকে সামনে রাখা হয়েছে।